লাস্ট ক্লাসে আমরা কত দূর পর্যন্ত দেখছি? উম, এই পর্যন্ত। সো আমাদের আজকে জাস্ট দুইটা দেখবো, দুইটা দেখলেই আমাদের মিডের সিলেবাস শেষ। আর আমি চাইতেছিলাম একটা ছোট কুইজ দিয়ে, মানে রোজার আগে দুটা কুইজ দিয়ে দিলে আমার আর কোনো টেনশন থাকতো না। এটা আমরা ক্লাসের শেষে একটু ডিসকাস করব। তো আমরা লাস্টের ডেটে রিক্যাপ করি যে আমাদের অ্যাকচুয়ালি মেইন অবজেক্টিভ হলো যে আমাদের রেডি কিউ থেকে কি করব, যে প্রসেসকে এক্সিকিউশন করতে দিব, এমনভাবে এক্সিকিউশন করতে দিব যাতে একটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম কম থাকে। মানে টার্ন অ্যারাউন্ড টাইম কম থাকে মিনস আমরা যেটা জানি যে সিস্টেমে যাতে কম বসে থাকে এবং তাড়াতাড়ি এক্সিকিউট করতে পারে। ওয়েটিং টাইম যাতে কম থাকে। ওয়েটিং টাইম মানে কি, আমরা যাতে যে রেডি কিউতে বা রেডি কিউতে যাতে কম বসে থাকে। এবং ম্যাক্সিমাম সিপিইউ ইউটিলাইজেশন, যে আমার সিপিইউ ৩০ সেকেন্ডের মধ্যে বা ২৫ সেকেন্ডের মধ্যে বা ২০ সেকেন্ডের মধ্যে আমার ৪ টা প্রসেস আ ইয়ে করছে, এক্সিকিউট করছে। এটা হলো আমাদের আ মেইন অবজেক্টিভ। তো আমরা জানতাম যে নন প্রিএমপ্টিভ কি, যে যখনই আমার একটা প্রসেস এক্সিকিউশন এ চলে যেত, তখনই আমরা কি করতাম যে ওকে আমরা এক্সিকিউশন থেকে বের না করে ওর যতক্ষণ বার্স্ট টাইম থাকতো ততক্ষণ আমরা ওকে ইয়ে করতে দিতাম, এক্সিকিউট করতে দিতাম। নন প্রিএমপ্টিভ দুইটা দেখছিলাম। নন প্রিএমপ্টিভ এর কাজ কি, যে আমরা যখনই দেখবো যে একটা প্রসেস যার বার্স্ট টাইম কম আছে বা একটা প্রসেস যার প্রায়োরিটি বেশি আছে, তখনই আমরা কি করব, যে আমাদের কারেন্ট প্রসেসটাকে বের করে দিব। বের করে দিয়ে আমরা ওই আমাদের প্রসেস গুলাকে রান করব, নতুন প্রসেসটাকে রান করব। তো এর মধ্যেই আমাদের এই নন প্রিএমপ্টিভ এর মধ্যে আমাদের আরেকটা আসছে হলো প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি শিডিউলিং আবার দুই ধরনেরই হতে পারে। এটা মানে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ব্যাপারটা। তো এটার ইয়ে কি, যে আমাদের প্রত্যেকটা প্রসেসের সাথে, যেমন আমরা কি জানতাম যে একটা প্রসেস নাম্বার আছে, একটা বার্স্ট টাইম আছে, আর একটা অ্যারাইভাল টাইম আছে। এটা হলো আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকতো। তো প্রায়োরিটি শিডিউলিং এ আমাদের দেওয়া থাকবে হলো প্রায়োরিটি অর্ডার, মানে প্রায়োরিটি অর্ডার একটা দেওয়া থাকবে, প্রায়োরিটি, যে কোন জিনিসটা আগে এক্সিকিউট হবে, কোন জিনিসটা পরে এক্সিকিউট হবে। তাহলে এখানে যেটা আছে যে the CPU is allocated to the process with the highest priority. Smallest integer is equivalent to the highest priority. Preemptive এটা দুই ধরনের, প্রিএমপ্টিভ, নন প্রিএমপ্টিভ। আরেকটা জিনিস, মানে এটা বলতে বোঝাচ্ছে কি, যে এই জিনিসটা একটু খেয়াল করো। এই যে যদি তোমাদের কোয়েশ্চেনের মধ্যে লেখা না থাকে, কোয়েশ্চেন দুই ধরনের হতে পারে, যে হাইয়েস্ট হাইয়েস্ট ইন্টিজার বা হাইয়েস্ট নাম্বার ইকুয়াল টু হাই প্রায়োরিটি, অথবা এটা যদি কোয়েশ্চেনে লেখাই না থাকে যে হাইয়েস্ট ইন্টিজার ইকুয়াল টু হাই প্রায়োরিটি, এটা কোয়েশ্চেনে লেখাই নাই, তখন আমার স্মলেস্ট ইন্টিজার ইজ ইকুয়াল টু দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। ওকে। তো আমাদের এটা প্রিএমটিভ, নন প্রিএমটিভ হতে পারে। আহ, এখানে লেখা আছে যে শর্টেজ অফ পার্টস ইজ প্রায়োরিটি শিডিউলিং, where priority is the reverse of predicted next CPU burst time, execute process for one quantum time only if Q is not mentioned. আচ্ছা, তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে ১ সেকেন্ড করে, করে এটাকে ইয়ে করতে হবে, এক্সিকিউট করতে হবে। চেক করতে হবে যে আমার নতুন প্রসেস যেটা আসছে ওটা প্রায়োরিটি বেশি কিনা। আর এই এগুলাই। আর এখানের প্রবলেমটা কি, এই জিনিসগুলো একটু মনে রাখবা। মানে এটা হলো জাস্ট ২ মার্কসের জন্য আসে, যে প্রায়োরিটি শিডিউলিং এর প্রবলেমটা কি, যে আ স্টারভেশন, যে লোয়ার প্রায়োরিটি প্রসেসেস মে নেভার এক্সিকিউট, মানে যে প্রসেসের প্রায়োরিটি অনেক লো, এমন কিছু প্রসেস তুমি দিলা, যে ধরো একটা ফাইল রেন্ডার করতে দিলা। ফাইল রেন্ডার করতে আমাদের একটা নরমাল পিসির কথা চিন্তা করি। তোমার আমাদের ক্লাসরুমের পিসি ২০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টাও লেগে যেতে পারে। ওটার প্রায়োরিটি বেশি দিছি বলে আমার ২ ঘন্টা লেগে যাচ্ছে। এমন একটা প্রসেস আছে যেটার এক্সিকিউট করতে মাত্র ৩০ সেকেন্ড লাগতো, কিন্তু ওটার প্রায়োরিটি কম। তাহলে কি হচ্ছে, যে স্টারভেশন,
যে ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কিন্তু ওর এক্সিকিউশন চলতেছে না। আর সলিউশনটা কি? যে এইজিং অ্যাজ টাইম প্রোগ্রেসেস ইনক্রিজ দ্য প্রায়োরিটি অফ দ্য প্রসেসেস। মানে এরকম যদি প্রবলেম হয় তাহলে আমরা কি করব যে আমাদের কিছু কিছু প্রসেসের প্রায়োরিটিটাকে ডাইরেক্ট ইনক্রিজ করে দেব। আচ্ছা, তো প্রায়োরিটি শিডিউলিং এর মধ্যে এটা কোনটার দেওয়া আছে দেখি? P2, P5, P1, P3, P4, মানে পাঁচটাই দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে হলো P1, P2, P3, P3, P4, P2। আচ্ছা, বুঝছি। তো এখানে যেটা হয়েছে, এখানে যেহেতু অ্যারাইভেল টাইম দেওয়া নাই, এখানে যেহেতু অ্যারাইভেল টাইম দেওয়া নাই, তাহলে এখানে হয়েছে যে এখানে হলো এই যে এই জিনিসটা হলো নন প্রিএমটিভ। নন প্রিএমটিভ। আর এখানে যেটা বলা হয়েছে যে যেটার মানে এখানে কোয়েশ্চেনের মধ্যে, এটা যেহেতু কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের মধ্যে এইটাই দেওয়া আছে, মানে এটা কোয়েশ্চেনে দেওয়া আছে। আর হলো তোমার কি দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। যদি তোমার কোয়েশ্চেনে কিছু দেওয়া না থাকে, জাস্ট এরকম কোয়েশ্চেন দেওয়া থাকে, তাইলে তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যারাইভেল টাইম নাই, তাইলে মানে যদি অ্যারাইভেল টাইম না দেওয়া থাকে তাহলে ধরে নিবা 80% টাইম এটা নন প্রিএমটিভ। আর এটা হচ্ছে কি যে স্মল স্মল ইন্টিজার ইকুয়াল টু হাই প্রায়োরিটি। হাই প্রায়োরিটি, এই যে স্মল ইন্টিজার ইকুয়াল টু হাই প্রায়োরিটি। ওকে, তো এই জিনিসটা হলো স্মল ইন্টিজার ইকুয়াল টু হাই প্রায়োরিটি। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারতেছি যে P2, তারপর P5, মানে এই যে এই জিনিসটা বাদ, এই জিনিসটা এখন আমরা জানি না। এই যে আমি মার্ক করে দিতেছি, এই জিনিসটা আমরা দেখি নাই। তাহলে এটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে P2, তারপর হলো কি P5, তারপর হলো তোমার P1, তারপর হলো তোমার P3, তারপর হলো তোমার P4। এইগুলো এটার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার P2, তারপর P5, P1, P3, P4। ওকে, ব্যাপারটা বুঝলাম। তাহলে দেখি আমরা কিভাবে এটা করব। তাহলে আমরা কি জানি যে আমাদের যদি এরকম কোয়েশ্চেন থাকে তাহলে আমরা কি করব, সবার আগে এই জিনিসটা আমরা অ্যান্সার শিটে তুলে ফেলবো, মানে অ্যান্সার যেখানে লিখবো এই জিনিসটা তুলে ফেলবো, এই যে এই পার্টটা তুলে ফেলবো। এরপর আমরা কি করব, এরপর আমরা যেহেতু আমাদের অ্যারাইভেল টাইম নাই, তাহলে আমরা কি করব, এখানে কমপ্লিশন টাইম হলো, আমি তো ফর্মুলা ভুলে গেলাম। এই যে এখানে হলো ওয়েটিং টাইম, এই যে কমপ্লিশন টাইম একটা আছে, এই যে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। আর হলো এখানে এখানে হলো টার্ন অ্যারাউন্ড টাইম মানে বাস টাইম। আরেকটা হলো তোমার সিপিইউ সিপিইউ ফার্স্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম রেসপন্স টাইম। আচ্ছা, তো এখানে আমাদের কি করতে হবে যে আমাদের কমপ্লিশন টাইম আর আমাদের হলো ওয়েটিং টাইম এই ওয়েটিং টাইম। তো এই যে ওয়েটিং টাইমের জন্য আমাদের কি করতে হবে, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স টাইম। আমাদের কি আমাদের হলো এই যে লেফট সাইডের বক্স যদি মানে নন প্রিএমটিভ থাকে তাহলে বক্সের লেফট সাইডটাই হলো আমাদের ওয়েটিং টাইম, আর কমপ্লিশন টাইম হলো আমাদের বক্সের রাইট সাইডেরটা। ওকে, তো আমরা কি করব, এখান থেকে আমরা এই আগে দেখবো যে প্রায়োরিটি বেশি কোনটা। আমরা জানি যে স্মল ইন্টিজার ইকুয়াল টু হায়ার প্রায়োরিটি। তাহলে আমরা দেখলাম যে P2টা আমার বেশি প্রায়োরিটি। P2 আবার 1 সেকেন্ড, তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত আমি P2 কে এক্সিকিউট করতে দিলাম। এরপর আবার কি আসলো, এরপর আমি প্রায়োরিটিতে দেখলাম P5 আমার 5 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড থেকে আমি 6 সেকেন্ড পর্যন্ত কি করলাম, P5 কে এক্সিকিউট করতে দিলাম। এরপর আমি দেখলাম কি আমার প্রায়োরিটির মধ্যে কোনটা আসবে, আমার আসলো P1টা আমার 10 সেকেন্ড, তাহলে 6 থেকে 16 পর্যন্ত আমি P1 কে এক্সিকিউট করতে দিলাম। আর হলো আমার এরপরে আসে হলো P3টা হলো আমার 2 সেকেন্ড, তাহলে এই যে আমার 2 সেকেন্ড মানে 16 থেকে 18। আর এরপরে হলো আমার 1 সেকেন্ড, তাহলে 18 থেকে 19। ভালো কথা।
এই জিনিসটা খুবই সিম্পল, এই জিনিসটা তোমাদের বুঝে যাবা, মানে করলেই বুঝে যাওয়া উচিত। আচ্ছা, এখন আমরা কি জানি যে আমাদের কমপ্লিশন টাইম হলো P2 এর জন্য 1, তারপর হলো P5 এর জন্য 6, P1 এর জন্য 16, P3 এর জন্য 18, P4 এর জন্য 19। আর ওয়েটিং টাইম হলো P1 এর জন্য 0, P1 এর জন্য 0, P5 এর জন্য 1, P1 এর জন্য হলো 6, P3 এর জন্য হলো 16, আর P4 এর জন্য হলো আবার 18। ওকে, তো এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করতে পারবো। অ্যাভারেজ ওয়েটিং টাইমটা এখানে অলরেডি বের করে দেওয়া আছে 8.2, মানে যেই যত ইউনিট অফ টাইম দেওয়া থাকে। ওকে, তো এটা আমরা বুঝে গেলাম যে এইভাবে এইভাবে হয়ে গেল, অনেকটা এরকম, এই যে এরকমের মতনই, না এরকম না, অনেকটা এই যে এরকমের মতন, যে শর্টেস্ট জব ফার্স্ট। তো এখানে আমাদের কি, এখানে প্রায়োরিটি দেওয়া নাই, এখানে আমরা কি করতাম, এখানে আমরা এক্সিকিউশন টাইম দেখে ইয়ে করতে পারি। এখানে আমরা কি করব, এখানে আমরা এক্সিকিউশন টাইম দেখবো না, এখানে আমাদের প্রায়োরিটিটা দেখে কাজগুলো করব। এখন আমাদের যেটা আসবে সেটা হলো প্রায়োরিটি শিডিউলিং, যেটা হবে হলো আমাদের নন প্রিএমটিভ, প্রিএমটিভ, অবশ্যই প্রিএমটিভ, এটা প্রিএমটিভ হবে। তো এখানে আমাদের কি করব, এখানে কোয়েশ্চেনের মধ্যেই দেওয়া, এখানে কোয়েশ্চেনের মধ্যেই দেওয়া আছে কনসিডার হায়ার নাম্বার এস হাই প্রায়োরিটি, এটা কোয়েশ্চেনের মধ্যেই দেওয়া। যখন কোয়েশ্চেনে এরকম জিনিস দেওয়া থাকবে তখনই বুঝে নিতে হবে যে যত বেশি বড় নাম্বার তত বেশি প্রায়োরিটি। এছাড়া আমার সবসময় মনে রাখতে হবে স্মল ইন্টিজার ইকুয়াল টু হাই প্রায়োরিটি। এটা হলো আমার কোয়েশ্চেনে দেওয়া। কোয়েশ্চেনের মধ্যে এখন কি দেওয়া আছে, আমার অ্যারাইভেল টাইমও দেওয়া আছে। যখন আমার অ্যারাইভেল টাইম দেওয়া থাকবে, এই যে, তখন আবার কি করতে হবে, এক্সিকিউট ইচ প্রসেস ফর ওয়ান টাইম কোয়ান্টাম ইফ কিউ ইজ নট মেনশন। এই কিউ জিনিসটা পরে, কিন্তু আমাদের কি করতে হবে, প্রায়োরিটি শিডিউলিং এ সবগুলোকে 1 সেকেন্ড করে আমরা এক্সিকিউট করব, যাতে আমরা দেখতে পারি যে আমাদের কোনো প্রায়োরিটি আপ ডাউন হচ্ছে কিনা, বা আমরা কোনো প্রায়োরিটিকে মিস করে যাচ্ছি কিনা। ওকে, এই যে এখানে অনেকটাই দেখো, এই যে 1 সেকেন্ড করেই ইয়ে মার্ক করা হয়েছে। ওকে, তাহলে আমরা কি করব, আমাদের এটা যদি যাওয়া থাকে কোয়েশ্চেন, কোয়েশ্চেনের সাথে আমরা কি করব, এটা তো লিখবই, এটা তো লিখবই, এটা আমরা লিখে আমরা কি করব, সাইড দিয়ে আমরা কমপ্লিশন টাইম, যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া থাকলে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম, আচ্ছা টার্ন অ্যারাউন্ড টাইমও আমরা পেয়ে গেলাম, আর এটা থাকবে হলো আমাদের ওয়েটিং টাইম। ওকে, তো এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এরপর আমরা কি করব, এরপরে আমরা আমাদের অ্যারাইভাল টাইম জিরোতে কি হলো, অ্যারাইভাল টাইম জিরোতে আমাদের প্রসেস ওয়ান এসে পড়েছে, মানে আমি যখন স্টপ ওয়াচটা ধরছি তখনই আমি দেখলাম যে আমার প্রসেস ওয়ান অলরেডি এক্সিকিউট চলতেছে। তাহলে আমি কি করব, যে জিরো থেকে ওয়ান পর্যন্ত আমরা এই যে প্রসেস ওয়ানকে এক্সিকিউট করব, জিরো থেকে ওয়ান পর্যন্ত 1 সেকেন্ড এক্সিকিউট করার পরে, 1 সেকেন্ড এক্সিকিউট করার পরে দেখলাম কি রেডি কিউতে আবার P2 আসছে। এই যে 1 সেকেন্ড অলরেডি স্টপ ওয়াচে শেষ, অ্যারাইভেল টাইম 1 সেকেন্ডে দেখলাম আমার P2 কই আসছে, আমার রেডি কিউতে আসছে। এখন আবার P2 এর প্রায়োরিটি কত, 20। আমরা কি জানি যে আমরা যার প্রায়োরিটি বেশি হবে আমরা কি করব, তাকে এক্সিকিউট করব। তাহলে আমি দেখলাম যে আমার 1 সেকেন্ড পরে এমন একটা প্রসেস আসছে যেটা কারেন্ট প্রসেসের থেকে বেশি প্রায়োরিটাইজ। তাইলে আমার কি করতে হবে, এই P1 এর এক্সিকিউশন স্টপ করে দিতে হবে। তারপর আমাদের কি করতে হবে, এটাকে আমরা কি করব, এখানে লিখবো 4, কারণ আমরা অলরেডি 1 সেকেন্ড এক্সিকিউট করে ফেলছি। তারপর আমরা কি করব, P2 কে আমরা 1 সেকেন্ড এক্সিকিউট করব। এই যে P2 কে আমরা 1 সেকেন্ড এক্সিকিউট করলাম। P2 কে 1 সেকেন্ড এক্সিকিউট করার পরে আবার এখন কত, 2 সেকেন্ড, সিস্টেমের টাইম এখন 2 সেকেন্ড হয়েছে। সেকেন্ডে মানে 2 নাম্বার সেকেন্ডে আমি দেখলাম যে এই যে এখানে দেখো যে আমার P3
P3 কই আসছে? আমার রেডি কিউতে চলে আসছে। P3 আমার রেডি, আর এখানে আবার কি হয়ে গেছে? এখানে অলরেডি আমার ১ সেকেন্ড কাজ হয়ে গেছে। ওকে? এটা আগে ইয়ে করতে হবে। P3 অলরেডি এসে পড়ছে। তাহলে P3 যখন রেডি কিউতে আসছে ওর প্রায়োরিটি দেখো ৩০। ওর প্রায়োরিটি কিন্তু ৩০। তাহলে আমার কি মনে রাখতে হবে? যে যার প্রায়োরিটি বেশি তখন আমি তাকে এক্সিকিউট করাবো। তাইলে আমি কি করব? এখন P2 কে বের করে ফেলবো। P3 কে এক্সিকিউট করব। আচ্ছা P3 কে এক্সিকিউট করলাম। এই যে P3 কে এক্সিকিউট করলাম। এটাকে ধরো ৩ সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট করলাম। এই যে ৩ সেকেন্ড। তারপর দেখলাম কি না, এখন পর্যন্ত কোনো নতুন প্রসেস আসে নাই। তাহলে আমরা কি করব? P3 কেই এক্সিকিউট করতে থাকবো। এই যে P3 থেকে এই যে ৪ সেকেন্ড পর্যন্ত P3 এক্সিকিউট করে ফেললাম। তাহলে আবার কি? মানে ২ সেকেন্ড আবার এক্সিকিউট করার কথা, P3 কে আবার ২ সেকেন্ডেই এক্সিকিউশন শেষ। তাহলে আমি কি করব? এই P3 টাকে কেটে দিব। এই যে P3 কেটে দিব। P3 র কাজ আমার শেষ। এখন ৪ নাম্বার সেকেন্ড। আমার স্টপ ওয়াচের বা সিস্টেমের এখন ৪ নাম্বার সেকেন্ড চলতেছে। এখন নতুন প্রসেস আসছে। এই যে দেখো P4। P4 আসছে। P4 এর প্রায়োরিটি কত? ৪০। তাহলে এখন আমরা কি করব? P4 কে ওর যতক্ষণ বার্স্ট টাইম আছে ততক্ষণ আমরা এক্সিকিউট করব। তাহলে P4 এর বার্স্ট টাইম হলো আবার ১ সেকেন্ড। তাহলে P4 আর এটা হলো আবার ১ সেকেন্ড। তাহলে আবার কি হলো? P4 এক্সিকিউট হয়ে গেল। এরপরে আমরা কোনটা এক্সিকিউট করব? আমাদের রেডি কিউতে এখনো কি P1 আর P2 আছে। যেহেতু P2 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, কেন ওর প্রায়োরিটি ২০ আর আমরা জানি হাই নাম্বার ইকুয়াল টু হাই প্রায়োরিটি। ওকে? তাহলে আমরা কি করব? এই যে এখানে কি করলাম? ভুল করে ফেললাম। এখানে হবে হলো ৫, হ্যাঁ? তাহলে আমরা P2 কে কি করব? ওর ৩ সেকেন্ড পুরোটা এক্সিকিউট করতে দিব। তাইলে এই যে আমার P2 এই ৮ সেকেন্ড। ৫ আর ৩ ৮। ওকে? তাহলে আবার এটাও ডান। এরপর আবার কি? P1 ৪ সেকেন্ড আছে। ওকে? তাহলে আমরা কি করব? P1 কে এই যে ৪ সেকেন্ড আমরা এক্সিকিউট করে ফেললাম। তাহলে কি হয়ে গেল? এই হয়ে গেল আমাদের গ্যান্ট চার্ট। যেটা আমি হাতে করলাম, নিচে করা আছে। তাও আমি তোমাদেরকে ভেঙে, ভেঙে করানোর জন্য বললাম। তো এই হলো আমাদের গ্যান্ট চার্ট। এই হলো আমাদের প্রিএম্পটিভ প্রিএম্পটিভ প্রায়োরিটি শিডিউলিং। ওকে? সো এই জিনিসটা এই জিনিসটাও পরীক্ষায় আসবে। এখন আমরা কি করব? এখন আমাদের কি বের করতে বলবে? আমাদের কোশ্চেনে থাকবে গ্যান্ট চার্ট, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম। ওকে? তাহলে আমাদের P1 এর কমপ্লিশন টাইম কত? দেখি তো আমাদের P1 এর বক্স কয়টা? ১ এবং ২। তাইলে এই বক্সের রাইট সাইডেরটা। তাহলে কমপ্লিশন টাইম আমার আসছে 12। P2 এরটা আবার কয়বার আসছে? এই ১, এই ২। তাইলে এখানে আসছে হলো আমার ৮। P3 এরটা কয়বার আসছে? P3 এরটা আসছে হলো একবারই। তাহলে এখানে আসছে হলো ২ টা, এই যে ২ টা, এই যে। তাহলে এখানে আসছে হলো আমার এই যে ৪। আর P5 এ কি? এই যে এই বক্সের রাইট সাইডের ৫। ওকে? আর আবার কি? টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলা কি জানতাম? এই যে টার্ন অ্যারাউন্ড টাইম হলো কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ওকে? তাহলে আমরা কি করব? কমপ্লিশন টাইম কোনটা? এই যে ১২ মাইনাস 0 ইকুয়াল টু ১২। ৮ মাইনাস ১ ৭। ৪ মাইনাস ২ এই হলো ২। ৫ মাইনাস ৪ এদিকে হলো ১। ওকে? আর এরপর আমাদের কি? যে ওয়েটিং টাইম হলো আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস কমপ্লিশন টাইম, রাইট? এই যে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস কমপ্লিশন টাইম। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস কমপ্লিশন টাইম 0। তারপর হলো এই ওয়েটিং টা, এটা কি আমি ভুল লিখে ফেলছি নাকি? দেখি তো। ও বার্স্ট টাইম, সরি। বার্স্ট টাইম। এই তো, এই জন্যই তো কই টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। এই যে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। তাহলে এটা হলো আমার 7।
টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, এটা হলো আমাদের 3। টার্ন অ্যারাউন্ড টাইম আমাদের বার্স্ট টাইম এটা হলো 0। টার্ন অ্যারাউন্ড টাইম আমাদের বার্স্ট টাইম এটা হলো 0। তাহলে এখানে আমাদের আসে হলো 9 10, তো 22, 22/4, আর এখানে আসে 10/4। ওকে, এটা হলো আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, আর এটা হলো আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম। ওকে, হিসাবটা ঠিকই আছে, আমি যতদূর জানি হিসাবটা এরকমই আসার কথা। ওকে, তাহলে এটা আমরা বুঝছি। আমরা কি করবো, 1 সেকেন্ড করে এক্সিকিউট করতে করতে দেখবো যে আমাদের প্রায়োরিটি, নতুন প্রায়োরিটি কেউ আসলে আমরা ওটাকে এক্সিকিউট করে ফেলবো। এখন আমাদের লাস্টের টপিক সেটা হলো রাউন্ড রবিন। তো রাউন্ড রবিনের কাজটা কি, যে ইচ প্রসেস গেটস আ স্মল ইউনিট অফ সিপিইউ টাইম, usually 10 to 100 millisecond. After this time has elapsed, the process is preempted and added at the end of ready queue. এই যে আমাদের একটা নতুন টার্ম আসছে যে আমরা কি করব, এখানে রেডি কিউটা দেখব। এই যে রেডি কিউ, if there are n process in the ready queue and the time quantum is q, then each process gets one by n of the CPU time in chunks of at most q units, q time units at once. No process waits more than n minus 1 into q time units. আচ্ছা, timer interrupts every quantum to schedule next process performance. Q large hole first in first out, Q small hole Q must be large with respect to context switch, otherwise overhead. Waste CPU time cycles is too high. তাহলে এখানে যেটা বলছে যে আমার এরকম অনেকগুলো প্রসেস আছে, প্রসেস 0, প্রসেস 1, প্রসেস 2। ওরা কি করবে, ওরা সিপিইউতে, এই যে সিপিইউতে জাস্ট একটা সিপিইউ নির্দিষ্ট একটা সেকেন্ড পর্যন্ত বা নির্দিষ্ট একটা টাইম লিমিট পর্যন্ত ওরা এক্সিকিউট হবে। ধরো যে প্রসেস 5 আবার প্রসেস 0 হলো আবার 5, মানে বার্স্ট টাইম হলো 5। তাহলে সিপিইউ কি করবে, সিপিইউ অ্যাট লিমিট মানে টাইম লিমিট ও 2 সেকেন্ড বা 2 টাইম ইউনিট ও এটাকে এক্সিকিউট করে প্রসেস 0 কে বের করে দিবে। তো এটা হইছে হলো এই রাউন্ড রবিনের কাজ। তো রাউন্ড রবিন কি করবে, যে সিপিইউর একটা টাইম লিমিট থাকবে, ওই টাইম লিমিট পর্যন্ত একটা প্রসেসকে ও এক্সিকিউট করবে। তো যদি আবার কিউ, ধরো আবার এমন প্রসেস আছে, ধরো আবার এই প্রসেস এক্সিকিউট করতে লাগে হলো 100, এটা এক্সিকিউট করতে লাগে হলো 50, এটা এক্সিকিউট করতে লাগে হলো 7। তাহলে আবার সিপিইউ ডিসাইড করছে যে প্রত্যেকটা প্রসেসকে ও মিনিমাম মানে একটা টাইম লিমিট যেটা হলো 4 সেকেন্ড ও এক্সিকিউট করবে। তো সিপিইউ 4 সেকেন্ড এক্সিকিউট করে ওই প্রসেসটাকে বের করে দিয়ে নতুন প্রসেসকে আবার 4 সেকেন্ড করবে, এরকম করতে থাকবে। তাহলে যেগুলার দেখো বার্স্ট টাইম অনেক বেশি, তাদেরকে যদি মাত্র 4 সেকেন্ড করে করে ইয়ে করে, এই জিনিসটাকে বলা হচ্ছে টাইম কোয়ান্টাম। আচ্ছা, আমি তোমাদেরকে এটা বলে দেই যে সিপিইউ যে টাইম লিমিট পর্যন্ত একটা জিনিসকে এক্সিকিউট করবে, মানে সিপিইউ টাইম লিমিট দেওয়াটাকে, ওটাকে বলা হচ্ছে হলো টাইম কোয়ান্টাম। টাইম কোয়ান্টাম অথবা কিউ, মানে এটা হলো একটা টাইম লিমিট, এটা হলো জাস্ট বাংলা ভাষায় বা নর্মাল ভাষায় যেটা বুঝবা টাইম লিমিট। তাহলে সিপিইউ টাইম লিমিট দিছে 4, কিন্তু তোমার কাছে এমন প্রসেস আছে যেটার এক্সিকিউশন করতেই লাগবে 100 সেকেন্ড, 50 সেকেন্ড, 70 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড পর পর ও যদি সুইচ করে, তাহলে সিপিইউ কে কয়বার, মানে এই প্রসেস সিপিইউতে তাহলে কয়বার যাবে চিন্তা করো। 70/4, তাহলে এখানে কত হয়, এখানে 1, আর এই যে 4 30, আর এখানে কত তোমার 7, 7 রাইট।
হ্যাঁ 7 রাইট। তাইলে ১৭ বার মানে ১৮ বার একটা প্রসেস সিপিইউ তে ঢুকবে এবং সিপিইউ থেকে বের হয়ে যাবে। একটা প্রসেস সিপিইউ তে এই যে প্রসেস 2 ও কি হবে ১৮ বার সিপিইউ তে ঢুকবে, সিপিইউ থেকে বের হয়ে যাবে। তাহলে কি এটা আবার হয়? তুমি একটা জিনিসকে রেন্ডার করতে দিছো। তুমি একটা জিনিস রেন্ডার করতে দিছো যার রেন্ডার করতে লাগে মনে করো ৭০ সেকেন্ড। তাইলে ও কি করবে এই ৭০ সেকেন্ড রেন্ডার করতে গেলে ও ১৭ বারও বের করে দিবে? এটা কিন্তু হয় না। তো তোমার কি করতে হবে? যে তোমার এই যে এরকম যখন প্রসেস বানাবা বা অপারেটিং সিস্টেম বানাবা তখন তোমার টাইম কোয়ান্টামটা মেইনটেইন করতে হবে বা টাইম কোয়ান্টামটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। যখন তোমরা মেশিন লার্নিং করবা তখন তোমাদের এই যে অ্যাডাম অপটিমাইজার বা এই যে অপটিমাইজার যেই প্যারামিটার থাকে ওগুলোকে টিউনিং করতে হয় না? এখানেও সেই জিনিসটা টিউনিং করতে হবে বা করতে হয় আর কি রিয়েল লাইফ আমাদের এক্সাম বা যে হাতে কলমে এমন লাগে না ইন থিওরিতে করা লাগে কেন একটা সিপিইউ যদি 4 সেকেন্ড ধরে মানে এই বড় বড় প্রসেসকে এক্সিকিউট করে তোমার সিপিইউর এফিসিয়েন্সি কোথায় এফিসিয়েন্সি তো নাই কারণ ও একটা প্রসেসকে যদি ভেরি করে দেয় তাহলে কি হয় আমরা যেটা মাথায় মনে আছে না যে আমরা একটা প্রসেসকে বের হলে কি করে ও পিসিবি ব্লকটাকে সেভ করে পিসিবি ব্লককে রিলোড করে তারপর কি অনেক কিছু হয় এক্সিকিউট হয় আবার সিপিইউ পিসিবি ব্লক সেভ হয় রিলোড হয় তাহলে এখানে একটা কনটেক্সট টাইমেরও ইয়ে আছে তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে ৭০ সেকেন্ড প্লাস ৭০ সেকেন্ড প্লাস একটা কনটেক্সট সুইচিং এরও টাইম হয়ে গেল ১০ তাহলে আবার কি হলো সিস্টেমের এফিসিয়েন্সি নষ্ট হয়ে গেল তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা যদি কোনো দিন সিস্টেম বানাতে চাই এমন টাইম কোয়ান্টাম বানাতে হবে যেটা কারণে আমাদের প্রসেস যখন এক্সিকিউট হবে আমাদের এক্সিকিউশন প্রসেসগুলো যাতে মানে প্রসেসগুলো যাতে ঠিকঠাক মতন এক্সিকিউট হয় আবার কিছু প্রসেস যাতে এমন না হয় যে ও সারা জীবন বসেই আছে এক্সিকিউশনের জন্য সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে তো রাউন্ড রবিনের যে জিনিসটা এটা হলো সবসময় কি এটা সবসময় হলো আমাদের প্রিএমটিভ এটা সবসময় আমাদের প্রিএমটিভ হ্যাঁ এটা সবসময় প্রিএমটিভ নন প্রিএমটিভও আছে মানে এটা হলো নন প্রিএমটিভ দেখাচ্ছে এমনিও হয় তো আমাদের কি হবে দেখো আমরা যদি এখানে আসি এই যে প্রশ্নটা দেওয়া এটা হলো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে আমাদের প্রসেস এটা এটা বার্স্ট টাইম এটা আমাদের টাইম কোয়ান্টাম ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 4 তাহলে আমাদের কি করতে হবে যে আমাদের এই জিনিসটাকে এক্সিকিউট করতে হবে তাহলে যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম নাই আমাদের কি করতে হবে আমাদের গ্যান চার্টও বানাতে হবে রেডি কিউ বানাতে হবে তাহলে আমাদের এখানে একটা রেডি কিউ বানাবো রেডি কিউ যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া নাই তাহলে আমি ধরে নেব যে প্রসেস 1 আমার আগে আসছে তারপর প্রসেস 2 প্রসেস 3 এই যে প্রসেস 1 এই যে রেডি কিউতে প্রসেস 1 প্রসেস 2 প্রসেস 3 তারপর আমি কি করব এই যে আমার প্রসেস 1 24 সেকেন্ড আমি কি করব প্রসেস 1 কে 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট করতে দিব যখন 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট হয়ে যাবে তখন কি করব প্রসেস 1 কে আমরা বের করে দিব বের করে দিয়ে আমরা এই যে এখানে আমরা প্রসেস 1 এক্সিকিউট করতেছি না এখানে আমরা একটা ক্রস দিয়ে দিব তারপর আমরা কি করব প্রসেস 1 4 সেকেন্ড এক্সিকিউট করার পর আমরা এটা কি করব বের করে দিব বের করে আমরা দেখব যে আমাদের নেক্সট প্রসেস কোনটা আছে রেডি কিউতে P2 তাহলে আমরা কি করব এখানে P2 লিখে যে প্রসেসটাকে আমরা বের করে দিছি ওটাকে আগে দেখব যে ওর এক্সিকিউশন টাইম শেষ হয়ে গেছে কিনা দেখলাম যে না এক্সিকিউশন টাইম শেষ হয় নাই মাত্র কয় সেকেন্ড গেল মানে 4 সেকেন্ড এখনো এক্সিকিউশন টাইম 20 সেকেন্ড আছে তাহলে ওকে আমি রেডি কিউতে তাহলে তুমি ওকে কি করবা রেডি কিউতে দিয়ে দাও তাহলে এই হলো আমার P1 রেডি কিউতে আসছে আমি আবার সিনারিওটা বলি যে তুমি অ্যানসার লিখবে এটা দিয়ে যে P1 P2 P3 যে রেডি কিউ লিখে একটা লিখবা তারপর কি করবা P1 কে 4 সেকেন্ড এক্সিকিউট করতে দিবা এক্সিকিউট করার পরে ওকে বের করবা বের করে দেখবা যে ওর এখন এখন যে বার্স্ট টাইমটা আছে এক্সিকিউশন করার পর
এটা কি 0 কিনা। যেমন আমি 4 সেকেন্ড এক্সিকিউশন করার পর এখন কি হয়ে গেল আমার বার্স্ট টাইম 20 হইছে। 20 কি আবার 0? 0 না। তাহলে কি করব? P1 টাকে রেডি কিউতে দিয়ে দিব। এবং রেডি কিউ এর পরের যেই প্রসেসটা থাকবে ওকে আমি এক্সিকিউট করব। আচ্ছা P2 কে আমরা কি করলাম? এই যে দেখো 3 সেকেন্ড এক্সিকিউট করলাম। এই যে 7 এই যে তোমরা কিন্তু এমন কাজ করবা না যে টাইম কোয়ান্টাম এর থেকে যদি ছোট কোনো ইয়ে থাকে মানে প্রসেস থাকে টাইম কোয়ান্টাম এর থেকে যদি ছোট কোনো প্রসেস থাকে তাহলে কিন্তু ওকে 4 সেকেন্ড পর্যন্ত দিবা না। ওর যতক্ষণ এক্সিকিউশন টাইম অতক্ষণ পর্যন্তই রাখবা। যেমন এখানে কি P2 এর এক্সিকিউশন টাইম আমার 3 তাই আমরা কি করব 7 থেকে এই এই যে P2 এর এক্সিকিউশন টাইম 3 তাহলে আমরা 4 থেকে 7 পর্যন্ত ওকে এক্সিকিউট করে বের করে দিব। 4 থেকে 8 পর্যন্ত রাখবো না। আমরা 4 থেকে 8 পর্যন্ত রাখবো না। ওকে? তাহলে আমার P2 এর কাজ শেষ। এখন আমরা দেখব কি P2 এর যেহেতু আমরা 3 সেকেন্ড ইয়ে করলাম তাহলে ওর এক্সিকিউশন টাইম এখন 0। তাহলে আমরা কি করব? এটাকে P2 কে কেটে দিব। এই যে P2 কে আমরা কেটে দিলাম। এখন আবার এক্সিকিউশনে কি আছে? P1 এই রেডি কিউতে আছে কি P3 তাহলে আমরা P3 থেকে কি করব? ওই সেম 3 সেকেন্ড করব। তারপর আমরা কি করব? যেহেতু আমাদের মাত্র 3 সেকেন্ড আমার সিপিইউ অ্যালোকেশন টাইম ছিল 4 সেকেন্ড তাহলে আমরা কি করব? এটাকে আমরা 3 সেকেন্ডে এক্সিকিউট করব। এরপর দেখলাম যে আমাদের P3 এর এক্সিকিউশন টাইম 0 আমরা রেডি কিউতে P3 টাকে কেটে দিব। আবার এখন রেডি কিউতে আসে একমাত্র P1 তাহলে P1 কে কি করব আমরা এই 4 সেকেন্ড পর পর ইয়ে করব। এই যে P1 4 সেকেন্ড হলো ওকে বের করলাম। এটাকে কেটে দিলাম আবার P1 লিখলাম। আবার এই যে 4 সেকেন্ড এক্সিকিউট করলাম ওকে বের করে দিলাম। আবার P1 লিখলাম। আবার 4 সেকেন্ড এক্সিকিউট করলাম। কেটে দিলাম। রেডি কিউতে রাখলাম। আবার 4 সেকেন্ড এক্সিকিউট করলাম। কেটে দিলাম। রেডি কিউতে রাখলাম। আবার 4 সেকেন্ড এক্সিকিউট করলাম। কেটে দিলাম। রেডি কিউতে রাখলাম। আর এই যে পুরা কাজ আমাদের ডান। সো এটা অনেকটা স্ট্যাক হিপের মতনই ইয়ে বাট 4 সেকেন্ড পর পর আমরা সুইচ করব। ওকে? তো এখানে কি হচ্ছে যে টিপিক্যালি হায়ার এভারেজ টার্নারাউন্ড দেন শর্টেস্ট অফ পার্ট বাট বেটার রেসপন্স কিউ শুড বি কম্পেয়ার্ড should be large compared to the context switch time usually tend to say context switch less than এরকম মাইক্রোসেকেন্ড আর কি তাহলে এখান থেকে আমরা কি করব কমপ্লিশন টাইম ওয়েটিং টাইমটা বের করব বের করে এটার অ্যাভারেজ গুলা লিখে ফেলবো ওকে এখন আমরা দেখব যে রাউন্ড রবিন উইথ অ্যারাইভেল টাইম যখন অ্যারাইভেল টাইম আসছে তাহলে আমরা বুঝে নেব এটা হলো প্রিএমটিভ এটা হলো প্রিএমটিভ তো এখানে আবার কি দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে এটা হলো আমাদের কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে এটা টাইম কোয়ান্টাম কিউ ইকুয়াল টু 2 এজেড কিউ ইকুয়াল টু 2 এটা প্রশ্নে দেওয়া এই পুরোটা প্রশ্নে দেওয়া এখন আমরা করব হলো অ্যান্সার আমরা কি করব এই যে রেডি কিউ ক্যান্সার দুটাই রেডি রাখবো আমরা কি করব প্রথমে কি দেখলাম প্রসেস 1 আমাদের কখন আসছে 0 অ্যারাইভেল টাইম 0 তে আসছে অ্যারাইভেল টাইম 0 তে আসছে আমরা কি করব প্রসেস 1 টাকে রেডি কিউতে লিখবো এই যে রেডি কিউটা তৈরি করলাম তৈরি করে আমরা কি করলাম প্রথমে লিখলাম হলো প্রসেস 1 এই যে আমি হাইলাইট করতে থাকি তাইলে বুঝবা রেডি কিউ বানালাম রেডি কিউ বানানোর পরে আমরা প্রথম প্রসেসটা লিখলাম P1 এরপর আমরা কি করলাম P1 টাকে 2 সেকেন্ড এক্সিকিউট করতে দিলাম P1 টাকে 2 সেকেন্ড এক্সিকিউট করতে দিলাম কেন আমাদের টাইম কোয়ান্টাম কিউ ইকুয়াল টু 2 তাহলে 0 থেকে এই যে 0 থেকে 2 পর্যন্ত 0 থেকে 2 পর্যন্ত আমরা এক্সিকিউট করলাম এর মধ্যে এই যে 2 সেকেন্ড পার হয়ে গেছে এখন দেখো নতুন দুটো প্রসেস আসছে এই যে 1 এই যে P2 এই যে P3 তাহলে আমরা কি করব রেডি কিউর মধ্যে P2 এবং P3 লিখে ফেলবো
আমি এখন দেখব এই যে P2 P3 লেখার পরে দেখব যে প্রসেস 1 এর এখন কত এক্সিকিউশন টাইম বাদ আছে। দেখলাম যে আমার প্রসেস 1 এর এখনো ৩ সেকেন্ড এক্সিকিউশন টাইম বাদ আছে। তাহলে আমরা কি করব? প্রসেস 1 কে রেডি কিউ এর লাস্টে পাঠায় দেব। প্রসেস 1 কে রেডি কিউ এর লাস্টে লিখে ফেলব। এই যে লিখে ফেললাম। এখন আমরা কি করব? রেডি কিউ থেকে প্রসেস 2 কে এক্সিকিউট করব। প্রসেস 2 কে এক্সিকিউট করলাম আমরা ২ সেকেন্ড। এই যে ২ সেকেন্ড। এই ২ সেকেন্ড এক্সিকিউট করার পরে আবার কত হলো? টাইম এখন ৪। তাহলে আবার আরেকটা নতুন প্রসেস আসছে P4 ওটাকে আমরা কি করলাম? এই যে রেডি কিউ এখন এই পর্যন্ত ছিল। রেডি কিউটা, ওকে? রেডি কিউটা এই পর্যন্ত ছিল। আমরা কি করলাম? প্রসেস 4 টাকে এখানে এড করে দিলাম। রেডি কিউ এর লাস্টে, ওকে? এখন আমরা দেখব যে P2 এর কারেন্ট এক্সিকিউশন টাইম কত? মানে এই যে ৪ সেকেন্ড চলে গেল বা ও ২ সেকেন্ড করলো, ওর কারেন্ট এক্সিকিউশন টাইম কত? দেখলাম এখানে আমরা কেটে কি করব? ২ সেকেন্ড ছিল, ২ সেকেন্ড লিখে দিব। ওকে? এখন আমরা দেখলাম যে ওর কারেন্ট এক্সিকিউশন টাইম এখন পর্যন্ত ওর 0 হয় নাই। তাহলে আমরা কি করব? P2 টাকে এই যে P2 টাকে রেডি কিউ এর লাস্টে দিয়ে দিব। ওকে? তাহলে এই হয়ে গেল আমাদের রেডি কিউ এই পর্যন্ত আসলো। এখন আমরা কি করব? P3 টাকে এক্সিকিউট করব। P3 টাকে ২ সেকেন্ড এক্সিকিউট করলাম। এই যে P3 ২ সেকেন্ড এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পরে দেখলাম কি যে ওর এক্সিকিউশন টাইম 0। তাই আমরা কি করব? আমরা P2 কে আর P3 কে আর লিখব না। কেন P3 এর এক্সিকিউশন টাইম 0, P3 কে আমরা আর রেডি কিউতে কি করব? পাঠাবো না। আচ্ছা। এখন আমরা আসছি এই যে P1, P1 টাকে আমরা কি করব? ২ সেকেন্ড এক্সিকিউট করব। P1 টাকে ২ সেকেন্ড এই যে এক্সিকিউট করলাম। করার পরে দেখো এখন কি হয়েছে? এটার এক্সিকিউশন টাইম কত হলো? ২ সেকেন্ড এক্সিকিউশন করার পরেও P1 এর এক্সিকিউশন টাইম ১ সেকেন্ড বাকি আছে। তাহলে আমরা কি করব? P1 কে রেডি কিউতে এই যে এভাবে লাস্টে এড করে দিব। এরপর আমরা কি করব? এরপর আমরা P4 টাকে এক্সিকিউট করব। এই যে আমরা P4 কে এক্সিকিউট করব। P4 এ কত ছিল? ১ সেকেন্ড। এই যে আমরা কি করলাম? মাত্র ১ সেকেন্ড এক্সিকিউট করলাম। আর দেখলাম কি ১ সেকেন্ড এক্সিকিউট করার পর কি হয়ে গেল? P4 এর এক্সিকিউশন টাইম 0 হয়ে গেছে। ওকে? আর এখানে এরপরে কি? এরপরে এই যে দেখো আমাদের P2 আছে। তাহলে আমরা কি করব? এই P2 টাকে এক্সিকিউট করব। P2 এর এক্সিকিউশন টাইম ২ সেকেন্ড। তাইলে এই যে এখান থেকে এই পর্যন্ত P2 এক্সিকিউট করব। P2 এক্সিকিউট করার পরে দেখলাম কি ওর এক্সিকিউশন টাইম 0। যখন ওর এক্সিকিউশন টাইম 0 ওকে আমরা আর রেডি কিউতে নিব না। আর এই আমাদের লাস্টে P1 ১ সেকেন্ড এই যে লাস্টে P1 ১ সেকেন্ড আমরা কি করব? P1 টাকে এক্সিকিউট করব। করে দেখলাম যে ওর এক্সিকিউশন টাইম 0 হয়ে গেছে। ওকে? তো এইটা হলো আমাদের রাউন্ড রবিন। এরপর আমরা কি করব? এরপর আমরা ওই যে আমাদের অ্যাজ ইউজুয়াল কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম বের করব। ঠিক আছে? তো এখানে এই পার্টগুলো তোমরা কইরা নিও। এটা করলে করলে বুঝতে পারবা। আর এই যে দেখো আমাদের যদি টাইম কোয়াডটা বেশি ছোট হয়, এই যে দেখো আমাদের টাইম কোয়াডটা বেশি ছোট হয়ে গেছে। দেখো কতগুলো কনটেক্সট সুইচ হয়ে গেছে। আর এই দেখো আমাদের টাইম কোয়ান্টামটা একদম ভালো মতন একটা জায়গায় আছে। দেখো মাত্র একটা কনটেক্সট সুইচ। মানে কনটেক্সট সুইচ নাম্বার অফ কনটেক্সট সুইচ এটা আমরা কিভাবে হিসাব করব দেখো তো? দেখি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই যে এই যে তোমাদের প্রশ্নের মধ্যে এই যে রাউন্ড রবিন একটা প্রশ্ন থাকতে পারে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ কনটেক্সট সুইচেস? এখানে কি করবা? এই যে গ্যান্ট চার্ট আছে না? গ্যান্ট চার্টের এই লাস্টের বাউন্ডারি বাদ দিয়ে এই লাস্টের বাউন্ডারি বাদ দিয়ে মাঝখানে যতগুলো দাগ আছে ততগুলোই কনটেক্সট সুইচ। ওকে? তাহলে এখানে যদি আমাকে প্রশ্নে বলা হয় যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ কনটেক্সট সুইচেস? তাহলে এটা আমরা কি বলবো? যে এইটা আর এটা বাদ দিয়ে
1, 2, 3, 4, 5, 6 তাহলে 6 কনটেক্সট সুইচ। ওকে? এই তো। এটাই হয়ে গেল আমাদের সিপিইউ শিডিউলিং এর কাজ বা সিপিইউ শিডিউলিং এর আমাদের আ কনসেপ্ট। তো আমি চাচ্ছিলাম একটা কুইজ দিয়ে নিতে রোজার আগে, যাতে আমি রোজাতে কোনো কুইজ দিতে চাচ্ছি না। তো তোমরা যদি পারো একটু সোমবারে এই চ্যাপ্টারে একটা কুইজ দাও, যদি তোমরা পারো। কি জি। স্যার গ্রুপে একটু ডিসকাস করে তারপর জানাই। আমি চাচ্ছি যে তোমরা মানে ইয়ের আগে, মানে রোজার আগে ২ টা কুইজ দিলে, আমি রোজাতে কোনো কুইজ দিতে চাচ্ছি না, কিছুই দিতে চাচ্ছি না। সো তোমরা যদি দাঁড়াও, এটা আমি আগে রেকর্ড